নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও মানেই বাঙালির সাহিত্য, সিনেমা, আবৃত্তি, গান, সংস্কৃতি, রান্নাবান্না আরও নানাবিধ রসের সমাহার। আর যেখানে বাঙালি সেখানেই গল্প, বিশেষ করে সিনেমার গল্প, তা থাকবে না কি হয়? তাই এই চলচ্চিত্রের চালচিত্র অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি চলচ্চিত্রের পিছনের সব জানা অজানা নানা গল্প। আজকের ছবি কালজয়ী পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সময়টা 1945। তখন একজন ফটোগ্রাফার ও আর্টিস্ট হিসেবে পরিচিত সত্যজিৎ বাবু। বাংলা বই প্রকাশনার ইতিহাসে আমরা সিগনেট প্রেসের নাম সবাই শুনেছি। সেই সিগনেট প্রেসের হয়ে বইয়ের প্রচ্ছদ আঁকতেন সত্যজিৎ রায়। আর সেই প্রেসে আম আটির ভেঁপু নামে একটি বই প্রকাশ হয়, যেটি ছিল পথের পাঁচালীর শিশু সংস্করণ। তার ঠিক 5 বছর পর 1950-এর দোরগোড়ায় পরিচালনা বা ফিল্ম মেকিংয়ের কোনো অভিজ্ঞতা ছাড়াই তিনি একটি গ্রুপ গঠন করতে লাগলেন পথের পাঁচালীর জন্য। সব জোগাড় হয়েও গেল, কেবল খুঁজে পাচ্ছিলেন না একজন প্রডিউসার। প্রায় সকল দরজা বন্ধ হয়ে গেছে। কমার্শিয়াল ফিল্মের কেউ সত্যজিতের সাদা মাটা একেবারে বাংলা কাহিনী নিয়ে কাজ করতে রাজি নন। সব জায়গা থেকে শুনতে হতো, একটা চলচ্চিত্র যেখানে কোনো গান নেই, নাচ নেই, না না না, ও ছবি চলবে না। অবশেষে নবাগত পরিচালক তার বিভিন্ন বন্ধু ও আত্মীয়ের কাছে ঋণ নিলেন আর ভাঙিয়ে ফেললেন নিজের ইন্স্যুরেন্সের টাকা। আর এভাবেই জোগাড় হলো ফান্ডিং। শুটিং শুরু হলো, তবে সেখানেও বিপত্তি। শুটিং হওয়ার কথা গোপালনগর। সেখানে কিছু দৃশ্য ধারণের পর সত্যজিৎ বাবুর মনে হলো এই জায়গাটা ঠিক আইডিয়াল নয়, অতএব জায়গা পরিবর্তন প্রয়োজন। অবশেষে কলকাতা থেকে 6 মাইল দূরে বড়াল গ্রাম ঠিক হলো শুটিং স্পট হিসেবে। 1952 সালের 27 অক্টোবর একটি মাঠের মধ্যে প্রথম শুটিং শুরু। প্রথম দৃশ্য, অপু দুর্গার পিছনে পিছনে একটি কুকুর হেঁটে যায়। এই দৃশ্যটি সঠিকভাবে ধারণ করতে প্রায় 12 বার টেক নিতে হয় এবং উমার হাতে একটি মিষ্টি দিয়ে কুকুরটিকে লোভ দেখাতে হয়েছে। একদিন সেটে সবাই রেডি শুটিং এর জন্য, তো সহ পরিচালক এসে সত্যজিৎ বাবুর কাছে স্ক্রিপ্ট চাইলেন। সত্যজিৎ বাবু বললেন, স্ক্রিপ্টের কি দরকার? আমি যা বলবো ওরাও তাই বলবে, আলাদা করে স্ক্রিপ্টের কি দরকার? সবাই তো অবাক। তারপর তিনি বললেন, ঠিক আছে, পেন আর কাগজ নিয়ে এসো, আমি লিখে দিচ্ছি। সেই মতো তিনি ছোট কাগজের টুকরোতে একটা করে দৃশ্য এঁকে দিয়েছিলেন আর সেখানেই লিখে দেন কে কি বলবে, অর্থাৎ ডায়ালগ। আর এই সবই হয়েছিল সেটে বসে শুটিং শুরুর ঠিক কিছুক্ষণ আগেই। সেই চিরকুটগুলোই ছিল পথের পাঁচালীর স্ক্রিপ্ট। অতএব বুঝতেই পারছেন যে ছবির প্রতিটি বিষয়ে থাকত তার নখদর্পণে, মাথায় এমনভাবে গেঁথে থাকত যে লেখার দরকার আর পড়ত না। সত্যজিৎ রায় তখন পথের পাঁচালী ছবির হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রী পেয়ে গেছেন, কিন্তু ইন্দির ঠাকরুন চরিত্রের অভিনেত্রীকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। সবার মাথায় হাত, ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এ সিনেমা করাই যাবে না। অবশেষে সন্ধান মিলল ঠাকরুনের। পাইক পাড়ায় থাকেন এক বৃদ্ধা, বয়স 80, নাম তার চুনিবালা দেবী। তো এক সকালে সত্যজিৎ বাবু হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে।
তিনি একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালা দেবীর সামনে। বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন চুনিবালা। আলাপচারিতায় প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ লেখক সুধীর চক্রবর্তী মশাইকে সত্যজিৎবাবু বলেছিলেন, চুনিবালা দেবীকে যেদিন প্রথম তার পাইকপাড়ার বাড়িতে দেখতে যাই, সেদিনকার মনের অবস্থা ভুলবার নয়। ছবির কাজ শুরু হয়ে গেছে, অপু, দুর্গা, হরিহর, সর্বজয়ার ভূমিকা নির্বাচন হয়ে গেছে, বাকি আছে কেবল ইন্দির ঠাকুরুন। তো চুনিবালা আমাদের হতাশ করলেন না। বইতে লেখা ৭৫ বৎসরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, এই বর্ণনার সঙ্গে অমিল হল না। কথায় কথায় সত্যজিৎবাবু জিজ্ঞেস করলেন, আপনি পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছিলেন, কিছু বইও পড়েছিলেন। বললেন, হ্যাঁ পড়েছি বাবা। তা সত্যজিৎবাবু জিজ্ঞেস করলেন, সিনেমায় ইন্দির ঠাকুরুন করতে পারবেন? চুনিবালা দেবী ফোকলা দাঁত বের করে হেসে বললেন, তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি বাবা। সত্যজিৎবাবু বললেন, বলুন তো একটা ছড়া শুনি একটু। চুনিবালা দেবী ঘুম পাড়ানির মাসি পিসি পুরো ছড়াটা গড় গড় করে সুন্দর করে বলে দিলেন। সত্যজিৎ রায় পরে এক জায়গায় বলেছেন, ওই ছড়াটা আমি 4 লাইনের বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎবাবু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন ইন্দির ঠাকুরুন তিনি পেয়ে গেছেন। কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিং, এ যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞেস করাতে চুনিবালা দেবী বললেন, খুব পারবো বাবা, তোমরা এত কষ্ট করে বই করছো, আর ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারব। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন। উনি বলেছিলেন, দিনে 10 টাকা দিও। সত্যজিৎবাবু বলেছিলেন, আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালা দেবীকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো, আর সন্ধেবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে। একদিন শুটিংয়ের শেষে হরিহরের দাওয়ায় বসে বৈকালিক চা পানে মগ্ন সেটের সবাই। সত্যজিৎবাবু চুনিবালা দেবীকে প্রশ্ন করলেন, আপনি গান গাইতে পারেন? খানিক ইতস্তত হলেও চুনিবালা দেবী উত্তর দিলেন, ধর্মমূলক চলবে? সত্যজিৎবাবু বললেন, অবশ্যই চলবে। চুনিবালা দেবী ওরফে কাহিনীর ইন্দির ঠাকুরুন তখন গাইলেন, মন আমার হরি হরি বল, হরি হরি বল, ভব সিন্ধু পার চল। গানটি রেকর্ড হলো, কিন্তু সিনেমার কোথাও গানটি শোনা যায় না। তার বদলে আমরা ইন্দির ঠাকুরুনকে অন্য গান গাইতে শুনি। এর আড়ালেও একটা ইতিহাস আছে। সেটা চাঁদনি রাত, দাওয়ার পশ্চিম দিকে মুখ করে হাতে তাল রেখে ইন্দির ঠাকুরুন গান করছেন। এমন দৃশ্য যখন আগে রেকর্ড করা গানটি সহ তোলা হবে, তখন শট নেওয়ার কিছুক্ষণ আগে চুনিবালা দেবী হঠাৎ বললেন, তার আরেকটা গান মনে পড়েছে, আর সেটা নাকি আরো ভালো। চুনিবালা দেবী সত্যজিৎবাবুকে প্রশ্ন করলেন, শুনবেন? সত্যজিৎ রায় সম্মতি দিতেই তিনি শুরু করলেন তার গান। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারের কর্তা, শুনে বার্তা, ডাকি হে তোমারে। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎবাবু মুগ্ধ। সেই গানটি রেকর্ড করা হলো। ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা। 1955 সালে 26শে অগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। সেই বছরেই নিউ ইয়র্কে এই ছবির প্রথম মুক্তি। সত্যজিৎবাবু বুঝেছিলেন এ ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না। তাই একদিন প্রজেক্টর মেশিন নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালা দেবীকে তার বাড়িতে দেখিয়ে এসেছিলেন। সত্যি
ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারেননি। ছবি মুক্তির পর ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হল। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী। অনেকেই অবশ্যই খবর জানেন না, কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগেই বিদায় নিয়েছেন ইন্দির ঠাকরুন। একবার শুটিংয়ের কাজ চলছে, অপু দুর্গার একটি বিশেষ দৃশ্য শুট হওয়ার কথা হঠাৎই সত্যজিৎ বাবু এসে থামিয়ে দিলেন। সবাই অবাক। ক্যামেরা রেডি, অ্যাক্টর রেডি, কোথাও কোনো সমস্যা নেই, তবে কি হলো? পরিচালক জানালেন, বৃষ্টি ছাড়া এই দৃশ্য কোনোভাবেই সম্ভব না। অগত্যা সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা। ঘণ্টাখানেক অপেক্ষার পর ভাগ্যদেবী সুপ্রসন্ন হলেন, বৃষ্টি নামল এবং শট কমপ্লিট হল। 1955 সালে মুক্তি পায় পথের পাঁচালী। সেই সূত্র ধরেই সত্যজিৎ রায় ও তার প্রতিভা সম্পর্কে জানতে পারেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি স্বয়ং আসেন কলকাতায়। অনেকেই জানেন না, মারি সিটন তিনিও ভূয়সী প্রশংসা করেন ছবিটির। ভারতীয় চলচ্চিত্র জগতে নিও রিয়েলিজমের সূত্রপাত যে পথের পাঁচালীর হাত ধরে, তা নেহেরু পরিবারকে জানান মারি সিটন নিজে। 16টি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পথের পাঁচালীকে আজ গোটা বিশ্বের বিভিন্ন পরিচালক দ্য গ্রেটেস্ট ফিল্ম এভার ডাইরেক্টেডের লিস্টের প্রথমে রেখেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায়, পথের পাঁচালীর তীব্রতা এতটাই যে দেখে মনে হয় কোনো ঈগল পাখি যেন হৃদয়টাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। আপনারা এতক্ষণ শুনলেন পথের পাঁচালী শুটিংয়ের পিছনের ছোট বড় কিছু কাহিনী। জানেন তো, বাঙালিদের কাছে সত্যজিৎ রায় মানে একটা আলাদা অনুভূতি, আর পথের পাঁচালী তাতে একটা আলাদা মাত্রা যোগ করে, যা কখনোই পুরনো হওয়ার নয়। তাহলে আজকের গল্প এখানেই শেষ করি। আজকের মতো বিদায় চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। দেখা হবে চলচ্চিত্রের চালচিত্রে। আবার আসব নতুন এক এপিসোড নিয়ে। থাকবে কোনো এক বাংলা ছবির পিছনে লুকিয়ে থাকা অনন্য সব তথ্য। আপনাদের জন্য রইল শুভকামনা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর সঙ্গে থাকবেন। নমস্কার।